দিনের বেলা হালকা ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যার পর সবাই বনফায়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ছেলেরা কার সাজাচ্ছে, মেয়েরা টেবিল সাজাচ্ছে। বাতাসে ভেসে আসছে গ্রিল চিকেনের গন্ধ এবং ভুট্টা পোড়ার সুবাস। ত্রিধা সকলের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে। আহিয়ানের নজর সবসময় ওর দিকে আটকে যাচ্ছে। রিহান দূর থেকে সবকিছু লক্ষ্য করছে, তার মনে অদ্ভুত হাহাকার, যেন নিজের না বলা কথাগুলো বুকের ভিতর পাথর হয়ে জমেছে। সব কাজ শেষ হওয়ার পর মেয়েরা সবাই গেল রেডি হতে। এখন ছেলেগুলো বাকি কাজগুলো গোছাচ্ছে কিছু কিছু। বড়রা বসে ওদের কাজ দেখছে। আইরিন, মেঘ, বন্যা, মিম, মাইশা সকলেই একসাথে বসে নিজের সংসারের জীবন নিয়ে আলোচনা করছে। এরই মধ্যে ত্রিধা দুটো শাড়ি হাতে নিয়ে এসে ছুটে পড়ল। মাম্মা, আমরা আজকে সবাই শাড়ি পরবো, কিন্তু কোনটা পরবো বুঝতে পারছি না। ওর কথা শুনে সবাই ওর দিকেই তাকালো। আহিয়ান একটু দূর থেকে কাজের ফাঁকে লক্ষ্য করলো ত্রিধার হাতে দুটো শাড়ি, একটি গোলাপি আর একটি টুকটুকে লাল রঙের শাড়ি। লাল রঙের কথা শুনে সবাই হাসতে শুরু করলো। বন্যা আদুরে কণ্ঠে মেখে বলল, ত্রিধা, তুমি তো আগে কখনো শাড়ি পরোনি, শাড়ি কি পরতে পারো? ত্রিধা বলল, তাতে কি হয়েছে মাম্মা, তুমি তো আছো, তুমি পরিয়ে দিবে। বন্যা বলল, ঠিক আছে, আমি পরিয়ে দিলাম, কিন্তু তুমি শাড়ি সামলাতে পারবে তো? ত্রিধা বলল, ইয়েস মাম্মা। এখন প্লিজ বলো তাড়াতাড়ি, কোনটা পরবো? অতঃপর পাশ থেকে আহিয়ান বলল, লালটা পরলে তোকে একদম রক্ত খাওয়া পেতনির মতন লাগবে। ত্রিধা রাগে রাগে চোখে তাকিয়ে ক্ষিপ্ত সুরে বলল, বলেছে আপনাকে লালটা পরলে আমাকে অনেক সুন্দর লাগবে, আমি সেটা জানি। ওর কথা শুনে আহিয়ান তেরা জবাব দিল, মোটেও না, তোকে তো পেতনির মতোই লাগবে। আহিয়াকে রেখে কটেজের দিকে হাঁটা শুরু করলো ত্রিধা। এক কদম হেঁটে পেছন ফিরে বলল, আমি তো লালটাই পড়তেছি, তারপর পেতনি হয়ে আপনার ঘাড়ের রক্ত খাবো। এই কথা বলে রাগে ভাব নিয়ে হনহন করে হেঁটে কটেজের ভিতরেই চলে গেল। ওর কথা শুনে পেছনের সবাই হেসে উঠল। আহিয়ান্ন নিজের কাজের জায়গায় চলে গেল, মাথা নিচু করে মুচকি হেসে কাজ করতে শুরু করলো। রেহান খোঁচা মেরে বলল, মেয়েটাকে এভাবে রাগানোর কি ছিল? লাল শাড়ি পরতে সরাসরি বলতে পারতি। আহিয়ান মৃদু হাসলো, তারপর ধীর কণ্ঠে বলল, ওর মতন তেরা মেয়ে কে আমার সোজা কথা শুনবে? পাশ থেকে মৃদু সুরে বলল, আরে মামা, কাহিনী কি বলতো? আজকাল তোদের দুটোর কথা কিন্তু আমার মাথার উপর দিয়ে যায়। রিহান মৃদুলের মাথায় একটা চাটি মেরে বলল, তোর মতন বলদের আবার মাথা আছে নাকি? মৃদুল রাগে কণ্ঠে বলল, সরি বল, তুই আমাকে বলদ বললি কেন? রিহান, তুই বলদ, তাই বলদই বলেছি। মৃদুল আহিয়ানের দিকে তাকিয়ে বিচার সুরে বলল, দেখেছিস আহিয়ান, আজকাল রিহান কিন্তু আমাকে ইনসাল্ট করে কথা বলে। আহিয়ান ওদেরকে একটা ধমক দিল, এই চুপ করবি তোরা, আশেপাশে আন্টিরা আছে, ওরা শুনলে কি মনে করবে? এবার রিহান ও মৃদুল দুজনেই নিজের কাজে মনোযোগ দিল। অবশেষে রাত নেমে এলো রিসোর্টের খোলা মাঠের মাঝখানে। জ্বলে উঠল আগুন, চারপাশে কাচের চেয়ার সাজানো। একে একে সবাই চলে আসলো, কিন্তু যারা এত প্ল্যান করলো তারা কই? হঠাৎ মেয়েদের কণ্ঠ শুনে সবাই সেদিকে তাকালো। চার মেয়ে চার রঙের শাড়ি পরে ঝলমলে হাসি মুখে এদিকে আসছে। আহিয়ানের চোখ আটকে গেল ত্রিধার লাল শাড়ির ভাঁজে ভাঁজে লাল শাড়িতে ফর্সা মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে। খোলা চুলগুলো বাতাসের ঝাপটায় মৃদু মৃদু দুলছে। আহিয়ান আস্তে করে বলে উঠল, মাশাল্লাহ। ত্রিধা লাজুক ভঙ্গিতে তাকালো দূরে দাঁড়িয়ে থাকা সাদা ডার্ক ব্লু কালার শার্ট পরা আহিয়ানের দিকে। এই ছেলেটার পাপার মতোই গম্ভীর স্বভাবের হলেও গায়ের রং হয়েছে মায়ের মতন, একদম হলদেটে টকটকে ফর্সা। শার্টের হাতের কোণে পর্যন্ত ফোল্ড করা। যখন ঘড়ি পরে তখন ত্রিধার দেখতে মারাত্মক সুন্দর লাগে, আজকেও লাগছে। মাঝে মাঝে ত্রিধার ইচ্ছে করে আহিয়ানকে দু চারটা চামড়া ঘড়ি গিফট করতে। আমি গল্পের মাঝখানে তোমাদেরকে একটা কথা বলি, মানে কথাটা হচ্ছে যে এই গল্পটা যে লেখিকা লিখেছে হয়তো বা সে এত ভুল করবে না আমি জানি, কিন্তু তারপরও যে পেজ থেকে আমি পড়ছি, মানে লেখাগুলো এত পরিমাণ ভুল আমার পড়তে এতটা অসুবিধা হচ্ছে। মানে আমি যেখানে পড়তেছি দেখতেছি বানান ভুল, নয়তো লাইনটা ভুল, আমার মিলাতে গিয়েও আমি অনেক সময় মানে কথা আটকে যাচ্ছে। এই জন্য অনেক সময় দেখবা যে আমার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, কিংবা আমি অনেক সময় কথার মধ্যে আটকে যাচ্ছি।
এটাই আর কি একটু প্রবলেম, আমি মিলানোর চেষ্টা করছি। তো আবার কেউ ভাইবো না যে আপু তুমি এভাবে পড়তেছো কেন, আপু তোমার কথা বলার ধরন ঠিক না, আপু তোমার কথা মানে ইয়াগুলো ভুল হচ্ছে। আমি ভুল বলতেছি না, লেখাই ভুল, এই জন্যই আমার ভুল হচ্ছে। তারপর ঘড়ি পড়া হাতের দিকে সকাল বিকাল বিভোর হয়ে তাকিয়ে থাকতে এসব কথা মনে আসতে ত্রিধা লাজুক হাসল। অপর পাশে একজন ওর ওই হাসি দেখে প্রণয়ে ঘুরে বন্ধ হয়ে যাচ্ছে। সে কি ত্রিধা রানী জানে? এসব ভাবনা ভাবতে ভাবতে ওরা সকলের সামনে এসে দাঁড়ালো। রেহান মৃদুলের কাঁধে ভর করে দাঁড়িয়ে আছে। ওর চোখ নীল শাড়ি পরা আহিয়ার দিকে, কপালে পড়েছে সাদা পাথরের একটা টিপ, যা তার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। শাড়ির আঁচলটা বাতাসে দুলছে। রেহান এক নজরে তাকিয়ে আছে সেদিকে। হঠাৎ আহিয়ার নজর সেদিকে গেল। এই মেয়েটার হৃদয় ধুকপুক করে উঠল। রিহান এখনো তাকিয়ে আছে ওর দিকে। আহিয়া চোখ নামিয়ে নিল। এই ছেলের নিঃস্বার্থ চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকার সাধ্য তার নেই। রিহানের চোখে চোখ পড়তেই মনে হলো এই ছেলের চোখ দিয়ে কত কিছুই না বলছে। মাশাল্লাহ, আম্মাজানরা তোদের চারজনকেই তো অনেক সুন্দর লাগছে। আচমকা মেঘের এমন কথায় চারজনের চোখের ঘোর কাটলো। মেঘের এমন কথা শুনে চারজনই হাসলো। তারপর শুরু হলো অনুষ্ঠান। কেউ গান ধরলো, কেউ গল্প শুরু করে দিল। মিতু খালি গলায় বাংলা গান গাচ্ছে। হাসি হইচই আনন্দের চারদিকে মুখর। এক পর্যায়ে আহিয়া বলল, চলো না আমরা গেম খেলি, এক পাশে ছেলেরা এক পাশে মেয়েরা। ত্রিধা বলল, হ্যাঁ টিম তৈরি করো। বড় সদস্যরা খেলতে নারাজ, কিন্তু ত্রিধাকে ছাড়ার পাত্রে সবাইকে রাজি করিয়ে নিল। এক পর্যায়ে আহিয়া বলল, আমরা খেলবো ব্লাইন্ড গেম, যেটা হলো যার বাংলা হচ্ছে চোখ বন্ধ করে মনের মানুষকে খোঁজা। ওরা কথা শুনে ওর কথা শুনে সবাই চিৎকার দিয়ে উঠল, হ্যাঁ এই গেমটা সত্যি ইন্টারেস্টিং। আহিয়া সকলকে বলল, আমি একবার সকলকে গেমের নিয়মটা বলে দিচ্ছি। মেয়েরা সিরিয়াল ধরে দাঁড়িয়ে এক হাত সামনে দিবে এবং সেই হাত ছুঁয়ে ছেলেদেরকে বলতে হবে। চোখ বাঁধা থাকবে, চোখ বাঁধা অবস্থায় হাত ছুঁয়ে বলতে হবে কে তার সোলমেট। পাশ থেকে রিহান বলল, জি ম্যাম, আমরা যারা সিঙ্গেল আছি তারা কিভাবে এই গেম খেলবো? আহিয়া বলল, সিঙ্গেলদের জন্য এই গেম গেম না। ওর কথা শুনে আবিরের এগিয়ে এসে বলল, তোমরা কেন খেলবে না মাম্মা, তোমরাও খেলবে। আহিয়া চিন্তিত ভঙ্গিতে বলল, কিন্তু এটা কিভাবে পসিবল? এটা তো সোলমেট খোঁজার গেম। এটা তো গেম, সিরিয়াস ভাবে নেওয়ার কিছু নেই। আমার আর তোমার মাম্মামকে দেখো, আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাহলে আমরা নিশ্চয়ই একজন আরেকজনের সোলমেট। এখন যদি আমি তোমার আম্মুকে খুঁজে না পাই, তাহলে কি আমরা যে সোলমেট সেটা কি মিথ্যে হবে? আইহা মাথা ছাকিয়ে বলল, না। সকলে মৃদু হাসলো। আবির মেয়ের মাথায় হাত রেখে বলল, এটা শুধু একটা গেম। তাই আমি বলবো, তোমরা যারা সিঙ্গেল আছো তাদের জন্য চিরকুটের ব্যবস্থা করা হোক। চিরকুটে মেয়েদের নাম লেখা থাকবে, আর সেই চিরকুটে ছেলেরা তুলবে। যার হাতে যেই নাম লেখা থাকবে সে সেই মেয়েকে খুঁজবে। আমি আবারও বলছি, এটা একটা গেম, এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। ওর কথা শুনে সবাই মৃদু হাসলো। তারপর রিহান 4টি কাগজের সকলের নাম লিখল। আবির সেই কাগজগুলো হাতে নিয়ে টেবিলে ছুঁড়ে ফেললো। একে একে আহিয়ার মৃদুল ও রিহান একটা করে চিরকুট তুলল। একটা চিরকুট টেবিলে পড়ে রইল। যেহেতু মেয়েদের সংখ্যা 4জন ছিল, ছেলেরা 3জন। মেয়েদের সংখ্যা বেশি, তাই মৃদুল দুষ্টুমি করে বলল, আমি একাই 2টো চিরকুট নিব। 2টো থেকে একজনকে তো খুঁজে বের করতেই পারবো। আবির মৃদু হেসে বলল, ঠিক আছে তোলো। তারপর অবশিষ্ট পড়ে থাকা চিরকুট মৃদুল তুলল। একে একে 3জনের চিরকুট খুলল। রিহান আহিয়ানের চোখের দিকে ইশারা করে বলল, পেয়েছিস? আহিয়ান মৃদুল মাথা নাড়িয়ে বোঝালো, পাইনি। রিহান বলল ঢাকা ফিরে ট্রিট দিবি? তাহলে চেঞ্জ করব। আহিয়ান চোখ বড় বড় করে বলল, তাহলে কি তুই পেয়েছিস? রিহান বলল, ইয়েস ব্রো। আহিয়ান ওকে ডিল ডান বলে রিহান চিরকুটটা আহিয়ানকে দিল আর আহিয়ানের চিরকুটটা নিজে নিল। আহিয়ান চিরকুটটা হাতে নিয়ে দেখলো বড় করে লেখা ত্রিধা। রিহান চিরকুটটা খুলতেই দেখলো মিতুর নাম। ওর নাক মুখ কুঁচকে এলো। মৃদুলের দিকে তাকিয়ে রিহান বলল, মৃদুল ভাই আমার, আমি তোকে কত যে ভালোবাসি সেটা কি তুই জানিস? মৃদুল রিহানকে
দিকে তাকিয়ে ওর ভাবভঙ্গি বোঝার চেষ্টা করলো। তপ্ত সুরে বলল, ব্যাপার কি বলতো? এত তেল মারছিস কেন? রিহান মৃদু হেসে বলল, তোর ভাবির নামে চিরকুটটা আমাকে দে না প্লিজ, আর আমার হাতের চিরকুটটা তুই নে। দোস্ত মৃদুল সুযোগে সদ্ব্যবহার করলো, বলল, এই খবর আগে সন্ধ্যার ব্যবহারের জন্য সরি বল। আমি এখনই আহিয়ানকে বলে দেব সব। রিহান একবার আহিয়ানের দিকে তাকালো। আহিয়ান সকল মেয়েদেরকে লাইনে করে দাঁড়ানোর সাহায্য করছে। আহিয়ান আবারও মৃদুলের দিকে তাকিয়ে বলল, ঢাকা গিয়ে তো তোকে কাছে খাওয়াবো বন্ধু, তাও চিরকুটটা পরিবর্তন কর। মৃদুল দাঁত কেলিয়ে বলল, তাহলে পরিবর্তন করা যায়। নে। ওরা চিরকুট পরিবর্তন করে তারপর রিহান খুশি মনে চলে গেল সকলের কাছে। এদিকে বেচারা মৃদুল দুইটা চিরকুট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, উৎফুল্ল কণ্ঠে বলছে, আজকে একটা গার্লফ্রেন্ড নেই বলে কাচ্ছিটা কাটা গেল। এদিকে খেলার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথমে গেল রাকিব। চোখ বাঁধা অবস্থায় এগিয়ে গেল। শুরুতে কয়েকটা মেয়ের হাত হালকা স্পর্শ করেই বুঝতে পারল না কোনটাও রিয়ার হাত না। রিয়া তো সেটা বুঝতে পেরে ফুলে বেগুন হয়ে গেছে। রাকিব মনে মনে বলল, আল্লাহ, আমাকে যদি আমার বউকে খুঁজে না পাই তাহলে তো আমি শেষ। আবির ও তানভীর মনে হয় রাকিবের মনের কথা বুঝতে পারছে, তাই ওরা পাশে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। অবশেষে রাকিব মিষ্টির হাত ধরে বলল, এটাই রিয়া। আমার রিয়া ছাড়া এমন নরম হাত আর কারোই হতে পারে না। এই কথা শুনে সবাই মিটমিট করেই হাসছে। রিয়া তো রাগে মনে হচ্ছে আজ তো রাকিবকে গিলে খাবে। আবির গিয়ে রাকিবের চোখের বাঁধন খুলে দিল। ও চোখ খুলে দেখলো দেখলো মিষ্টির হাত ধরে দাঁড়িয়ে আছে। জিভে একটা কামড় দিল, বলল, সরি ছোট বোন। দেখ, রিয়া সবার শেষের সারিতেই গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। বেচারা রাকিব অবশেষে দুই কান ধরে বউর সামনে সরি বলল। তারপর চলে গেল একজনের পর একজন। আসিফ জান্নাতকে খুঁজে পেল, মাইশার হাজবেন্ড মাইশাকে পেল না। আইরিনের হাজবেন্ড খুঁজে পেল আইরিনকে। আরিফ খুঁজে পেল মিমকে, কিন্তু তামিম, মিনহাজ, আদি ওদের ওয়াইফকে খুঁজে পেল না। রায় তাই তো রেগে গাল ফুলে অনেকক্ষণ যাবৎ বসে আছে। আদি ওর রাগ ভাঙানোর চেষ্টা করছে। এবার এগিয়ে গেল তানভীর। তানভীরের চোখ লাল কাপড় দিয়ে বাঁধা। ত্রিধার বারবার পাপা পাপা করতেছে। তানভীর এগিয়ে গিয়ে সকলের হাতে হালকা হালকা ছুঁয়ে অবশেষে খুঁজে পেল তার সোলমেটকে। তানভীর ভয়ে ভয়ে চোখের কাপড় ছাড়তে লাগলো। যদি এটা বোনা না হয় তাহলে ওই সেই কাপড় সরাতে দেখলো সত্যি বন্যা। ইয়া বলে চিৎকার করে উঠল। এবার শুধু রইল আবির। সকলের হাত হালকা করে না ছোঁয়ার মতন এগিয়ে গেল। একটু এগিয়ে বলল, আমি 100% শিওর এটাই আহিয়ার আম্মু। তার কথা শুনে সবাই চিৎকার দিয়ে উঠল। আবির চোখের কাপড় সরিয়ে দেখল সত্যি এটা আহিয়ার আম্মু। মেঘ আবিরের দিকে তাকিয়ে লাজুক হাসলো। তারপর শুরু হলো সিঙ্গেলদের খেলা। আবির ছেলেদের সামনে দাঁড়িয়ে বলল, কে কাকে খুঁজতে চাও, চিরকুট দেখাও। ওরা তিনজনের চিরকুট বের করলো। হ্যালো গাইস, আসলে আমি তোমাদেরকে আবারও বলে নিচ্ছি যে এখানে লেখাগুলো এত ভুল, মানে আমার বলতে এতটা প্রবলেম হচ্ছে, আমি এই জন্য তোমাদেরকে আবারও জানিয়ে নিচ্ছি যে অনেক অনেক লেখা আছে যে আমি স্পষ্ট বুঝতেও পারছি না এমনও। তাই মানে কথাগুলো বলার সময় আমি নিজেও আটকে যাচ্ছিলাম, তারপরেও নিজের থেকে আমি গুছিয়ে বলার চেষ্টা করছি। তারপরেও তোমরা এটা মানে একটু ম্যানেজ করে নিও, তোমরা বুঝে নিও।